সতীশ ধড়মড় করে উঠে বসল। ব্যাপার কি খগেন, ব্যাপার কি? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ওহ, যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমো, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই, আর তাছাড়া ঘুমও আমার হবে না আদৌ। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি ও সতীশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউই একটিও কথা কইলাম না। আমি খোলা জানালা দিয়ে বাইরে টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছে। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ঠিক ঠিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! হা হা হা, হে হে হে, হো হো হো, হে হে হে। বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের উপর দিয়ে সেই বিলাপধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনা সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল কিছু বেশি, তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? কিছুটাই দেখা গেল না, কেউ সাড়াও দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে একটি দীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগপাণ্ডুর মুখখানা দেখে আমার বড়ই দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের ওপর বসে সে ঢলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট একটা হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ চুড়ি দিয়ে
একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধা ভাবনির মতন তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধ হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখ মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনেই সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাকা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু রিমাইন্ড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হয়ে সেও সেই আমার মতোই অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের মানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাট বিদায় করো বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনও মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনও সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর ওপর শুতে দেবে না বলে।